এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন। আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। আমরা এই যে আমাদের যে অনলাইন অনুষ্ঠান, এই অনলাইন অনুষ্ঠানে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আজও ঠিক সেই রকমই কোনো একটা বিষয় থাকবে এবং সকাল থেকে আপনারা দেখছেন সেই বিষয়ে স্ক্রল আমাদের নিচে চলছে। যে আজকের যে বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির ভূমিকা। আমরা গত 17 তারিখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন পেরিয়েছে। তার জন্মদিনের আজকে আমি অনুষ্ঠান করছি, তাকে আবার নতুন করে শুভেচ্ছা জানিয়ে আজকের যে অনুষ্ঠান তাতে হচ্ছে যে আমার যে অনুষ্ঠান তাতে হচ্ছে যে বিজেপির মানে বিশেষ করে পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির ভূমিকা যে বিষয়, সেই বিষয়ে অনুষ্ঠানে আরও বিভিন্ন বিষয়গুলো আলোচনা করব, তার চুলচেরা বিশ্লেষণ করব। কিন্তু এই বিশ্লেষণের জন্য আমার সঙ্গে যিনি আছেন সেই অতিথির সঙ্গে আগে আপনাদের পরিচয় করিয়ে দিই। তিনি হচ্ছেন পশ্চিম বর্ধমানের বিজেপির জেলা সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। বাপ্পা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। বাপ্পা, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি বিজেপি নিয়ে আলোচনা করি, প্রথম কথা হচ্ছে যে কি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে। ওটা তুমি যুব মোর্চার রাজ্যের সম্পাদক ছিলে, 3 টার্মসের সম্পাদক ছিলে, তুমি রাজ্য বিজেপি স্পোক পার্সন ছিলে। আমার এই যে বিষয়গুলো তুমি অনেকটা ভেতর থেকে রাজ্য বিজেপির জায়গা থেকে দেখেছো। আজ তুমি জেলা সভাপতি হয়েছো, তোমার হাতে অনেকগুলো জায়গা রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো তুমি দেখতে পাচ্ছ, খুব সামনে থেকে দেখছো, যেগুলো হয়তো কর্মী সমর্থকরা বুঝতে পারে না, বলতে পারে না। তারা ভাবে যে হয়তো আমাদের ফরে কিছু হচ্ছে না, বা একটা মাখো সম্পর্ক রাজ্যের ক্ষমতাসীন সরকারের সঙ্গে নেতৃত্বের আছে। এরকম বিভিন্ন মানুষের মনকে তো অন্য জায়গা থেকে সরানো যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমার কাছে এটা একদম পরিষ্কার প্রথমেই জানতে চাইছি, সেটা হচ্ছে যে রাজ্য বিজেপির ভূমিকা কি চাইছে তারা। সব্যসাচীদা, সবার প্রথমে পুরো দর্শক মণ্ডলী যারা দেখছেন তাদেরকে আপনাদের চ্যানেলের মাধ্যমে শুভেচ্ছা জানাই, শুভ সন্ধ্যা জানাই। গণেশ পুজো গেল, নরেন্দ্র মোদীজির জন্মদিন গেল, এবং আজকে একটা এমন দিন যেখানে ন্যাশনাল আমাদের যে ক্যাবিনেট আছে, এনডিএ ক্যাবিনেট মন্ত্রণালয়, আজকে ওয়ান নেশন ওয়ান ভোট, যেটা বিজেপির অন্যতম এজেন্ডা ছিল, সেই এজেন্ডাতে আজকে কিন্তু সিলমোহর দিয়েছে। একদম, এটা একটা গৌরবময় বিষয় হতে চলেছে যে ভারতের ইতিহাসে এরপর হয়তো ইলেকশন যে ধাপে ধাপে হতো সেই প্রক্রিয়া বন্ধ হয়ে এরপর ইলেকশন একটা ফেজেই হবে, এবং গোটা যে একটা ব্যয়বহুল নির্বাচন হতো, সাথে একটা বিশাল বড় ঘাটতির জায়গা তৈরি হতো, সেগুলো সব ঠিকঠাক করার একটা যে নরেন্দ্র মোদীজি শপথ নিয়েছিলেন যে কড়া থেকে কড়া ডিসিশন নেব, যেমন করে ধারা 370 ধারা সরিয়েছেন, যেমন করে রাম মন্দির তৈরি করার পদক্ষেপ থেকে শুরু করে 3 তালাক বিল নিয়ে তাকে আইনে পরিবর্তন করা থেকে শুরু করে এই যে নতুন একটা সিদ্ধান্ত ক্যাবিনেটের, এটার জন্যে সর্বপ্রথম পুরো ভারতবাসীকে আপনাদের চ্যানেলের মাধ্যমে শুভেচ্ছা জানাই। রইল যে প্রশ্নটা রেখেছেন সেই ব্যাপারটা নিয়ে আমি বলি, রাজ্য বিজেপি নিয়ে নিচুতলা ওপরতলা বা কোনো রকম যে ব্যাপার, বা আমাদের কার্যকর্তাদের মধ্যে কোনো কোয়েরিজ বা কোনো নেগেটিভ বাতাবরণ, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। জিরো টলারেন্সে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। এখানে যে দল আমরা যারা আজকে পশ্চিমবঙ্গের
বৃহৎ বিরোধী দল হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, সেই বিরোধী দল হিসাবে আমাদের এটা নৈতিক দায় যে পশ্চিমবাংলার যে আজকে অবনতি, পশ্চিমবাংলার যে সিচুয়েশন পরিস্থিতি, সেটাতে একটা লাগাম পড়ানো। এবং তার জন্যেই কিন্তু আজকে জনসাধারণ দেখুন সামান্য যে আরজিকর বিষয় চলছে, একটা মানে হৃদয় বিতাড়িত বিষয়, যেটার ওপর আজকে পুরো বাংলার মানুষ রাস্তায় নেমে আছে, ক্ষোভ মানুষের মধ্যে উদ্গার হচ্ছে। এবং স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মানে ভুল বোঝাবার জন্যেই হোক না কেন, উনিও বলতে বাধ্য হচ্ছেন যে প্রয়োজনে আমি পদত্যাগ করব। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা ভারতীয় জনতা পার্টিই করেছে। এবং এই বিরোধীদের যেসব কথাবার্তা থাকে, মানে যারা এখানে কুস্তি করে আর গিয়ে দিল্লিতে সবাই একই মঞ্চে দাঁড়িয়ে দোস্তি করে, সেই ইন্ডি জোট হিসাবে যারা চলে যায়, সেই বাম তৃণমূল এক হয়ে এখানে আলাদাভাবে আন্দোলন করছেন। কিন্তু ওনাদের এজেন্ডাটা সেট আছে যে ওনাদের লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই, এবং বিজেপি যে কাজটা করবে তার বিরোধিতা করাই ওদের লক্ষ্য। তার জন্য তারা কিছু তত্ত্ব, যেমন ওই ছোট কয়েনের তত্ত্ব, যে ছোট 1 টাকার কয়েন এখানে চলবে না, বড় 1 টাকার কয়েন চলবে, এই যে বামপন্থীদের সেটিং এজেন্ডা, এই সেটিং এজেন্ডার তথ্য ওনারা এইভাবে এস্টাবলিশ করেন, যেটা আজকে জনতা বুঝতে পেরে গেছে। কারণ কি, ওই বামপন্থীরা আন্দোলনগুলোকে নিজেরা গ্র্যাব করব বলে যারা প্রেস সামনে এসে তারা বলতে বাধ্য হয়েছে যে অন্য এই আন্দোলনে আমরা বিজেপিকে দেখতে চাই না। কেন, ভাই? এটা তো একটা এমন আন্দোলন চলছে যেটা আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে ধর্ষিতা হয়েছে, তার হত্যা হয়েছে, এবং তার বিচারের জন্য আজকে প্রত্যেকটা বাংলার মানুষের ঘর থেকেই আওয়াজ উঠেছে। তো এটা তো রাজনীতি এখানে কোনো জায়গা থাকছে না। আর বামপন্থীরা এই আন্দোলনের প্রথম থেকে শেষ অবধি কোথাও ছিল না, তারা জাস্ট এসেছিল ক্রিম খেতে, যেমন প্রত্যেকবার তারা মৃতদেহ নিয়ে রাজনীতি করে, সেই মৃতদেহ নিয়ে রাজনীতি করার একটা ব্যবস্থা করতে চেয়েছিল, সেটাতে ফেলিওর হয়েছে। তারা দেখতে পেয়েছে যে মানুষ কিন্তু বামপন্থীদেরকে তুলে ছুঁড়ে দিয়েছে, বামপন্থীদের আর পশ্চিমবাংলায় কোনো জায়গা নেই, অস্তিত্ব নেই, তারা অস্তিত্ব বাঁচানোর জন্যে এখানে লড়াই চালাচ্ছে। তো এই সংঘর্ষ যখন তারা দেখছে সব দিক থেকে ব্যাকফুটে আসছে, তারা তখন এই সেটিং তত্ত্ব বা অন্য অন্য বিষয়গুলো তুলে ধরছে। আমরা কিন্তু কোর্টের ওপর পূর্ণ আস্থা রেখেছি, আমরা কিন্তু সিবিআইয়ের ওপর পূর্ণ আস্থা রেখেছি, ইডির ওপর পূর্ণ আস্থা রেখেছি। যদি ইডি সিবিআই পর্যন্ত যদি সঠিক তদন্তের জায়গায় না পৌঁছায়, তাহলে আমি আপনাদের চ্যানেলে থেকেই বলছি যে ভারতীয় জনতা পার্টি কিন্তু তাদের বিরুদ্ধেও আন্দোলনের রাস্তায় দেখতে পাবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে, এটা কিন্তু পরিষ্কার বিষয় আছে। সুতরাং আজকে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য, সেই পরিস্থিতিতে ঠিক জায়গায় আনার জন্য আমাদের দফা 1, দাবি 1, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ। মমতা ব্যানার্জি পদত্যাগ যতক্ষণ পর্যন্ত না করছেন, ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কিন্তু চুপ হয়ে বসে থাকবে না, এর মধ্যে কোনো দ্বিমত নেই। খুব মানে আপনি আপনার মতন করে কথা হলো, কিন্তু বিষয়টা হচ্ছে যে এবারে মানুষ, গোটা বিশ্বের মানুষ যদি আমি বলি, সেটা কম বলা হবে, যে তারা সবাই মিলে দেখলো একটা অরাজনৈতিক আন্দোলন কেমন করে সংগঠিত করা যায়, ঠিক, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঘোলা জলে মাছ ধরতে যাওয়ার প্রাণ চেষ্টা করেছিল, তাতে বিজেপি সেখান থেকে, যেমন আপনি একটু আগে বললেন না যে সিপিএম লাশ নিয়ে রাজনীতি করে, মৃতদেহ নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করেছিল, এখানে কিন্তু বিজেপিও কম যায়নি। বিজেপি কিন্তু এটাকেও তাদের জায়গা থেকে তারা তাদের মতন করে রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে গেছিল। হ্যাঁ, এটা একটা খুব বড় জায়গা, সেটা হচ্ছে যে যেসব আন্দোলনকারী ছাত্ররা, যারা ডাক্তার, জুনিয়র ডাক্তাররা, তারা কোনো রাজনৈতিক দলকে দরজা খুলে দেননি, এটা তাদের খুব বড় জায়গা তারা দেখাতে পেরেছেন। তাছাড়া তো রাজনীতি এবং মৃতদেহ নিয়ে রাজনীতি শুধু সিপিএম এর দিকে আঙুল তুললে হবে না, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা জায়গা আছে। আমরা যদি বলি তৃণমূল কংগ্রেস, তাহলে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও 21শে জুলাইকে নিয়ে তারা রাজনীতি করেন, এটা তো না, সেটাও তো মৃতদেহ, একদম তরতাজা মানুষের মৃতদেহ নিয়ে। বিজেপি তো তার কোনো অংশে কম যায় না, যেখানে তারা বিভিন্ন জায়গায়, শুধু পশ্চিমবঙ্গের কথা যখনই কেউ অন্য রাজ্যের কথা বলে, তখন তারা বলে খালি পশ্চিমবঙ্গের কথা বলুন, পশ্চিমবঙ্গে কি হচ্ছে সেটা ভাবুন, বাইরের রাজ্যের কথা বলা যাবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে দেশটা তো একটাই, একদম দেশটা যখন একটা, শুধু পশ্চিমবঙ্গের কথা বলবো আর অন্যান্য রাজ্যে যা হবে সেটাকে মেনে নেবো, এটা তো হতে পারে না। হলে সবাই, আজকে যদি আমি
মানে ক্রাইম কন্ট্রোলের জায়গায় দেখি মহিলাদের উপর অত্যাচার ইউপি থেকে ধারে কাছে কেউ নেই, একদম প্রথম স্থান দখল করে রয়েছে ইউপি। ডবল ইঞ্জিনের সরকার আছে, আপনাদের সরকার আছে, তাতে কি লাভ? সাধারণ মানুষ তো সেই যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে। তাহলে আপনারা যে বলছেন এক দফা এক দাবি, মাননীয়ার পদত্যাগ চাইছেন, আপনারা নতুন করে রাজ্যে ক্ষমতায় আসতে চাইছেন, এসে লাভটা কি হবে? সাধারণ মানুষ কি পাবে আপনাদের কাছ থেকে? অ্যাড করব একদম। বিষয় হচ্ছে ইউপিতে কোনো গুন্ডার সাহস হয় না যে তারা এইভাবে ওপেন ক্রাইম করে নাকের ওপর দিয়ে চলে যায়। ইউপিতে দেখতে হয় না যে পুলিশ দাঁড়িয়ে থেকে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই করে নিচ্ছে, পুলিশ কর্মরত পুলিশ অফিসার টাকা ছিনতাই করছে। পশ্চিমবাংলায় আমাদের আসানসোল এরিয়ায় দাঁড়িয়ে থেকে পুলিশ ছিনতাই করছে টাকা, এটা ইউপিতে দেখা যায় না। ইউপিতে ধর্ষণ করেছে, ধর্ষকের অন দ্য স্পট ফয়সলা হয়েছে, অন দ্য স্পট তার ওখানেই যা সাজা পাওয়া উচিত ছিল ওখানেই পাওয়া হয়ে গেছে। ইউপিতে কোনো দেশদ্রোহিতার স্লোগান দিয়ে কেউ আরামসে থাকতে পারে না। ইউপিতে একটা ধর্মকে বিশেষভাবে তোষণ করা আর একটা ধর্মকে একেবারে দাবিয়ে শেষ করে দেওয়া, এই কালচার চলে না। ইউপিতে মহিলাদের যে ব্যাপার, মহিলাদের সাথে কোনো রকম অঘটন দুর্ঘটনা ঘটলে পরে দেন অ্যান্ড দেয়ার 24 ঘন্টার মধ্যে তাদের ওপর অ্যাকশন রিয়াকশন শুরু হয়ে যায়। কিন্তু পশ্চিমবাংলায় কি হয়? পশ্চিমবাংলায় স্বয়ং পুলিশ দাঁড়িয়ে থাকে, সিভিক দাঁড়িয়ে থাকে, সিভিকের উপস্থিতিতে পুলিশ মন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর যারা আমলা তারা দায়িত্ব নিয়ে ধর্ষিতার লাশ গায়েব করে। তারা কি করেন, ওইখানের যে এরিয়া থাকে সেই এরিয়া রাতারাতি ভেঙে সব রকম তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া যায়। ভারতবর্ষে কোন রাজ্যে এরকম হয় বলুন তো? আজকে পুলিশের নেতৃত্বে একের পর এক ধর্ষণ লীলা চলছে। আজকেও মাননীয় আমাদের এলওপি শুভেন্দুদা একটা পোস্ট করেছেন, টুইট করেছেন একটা বিষয়, যেখানে একজন মহিলাকে ওপেন সমাজের সামনে বাঁশ পেটা করা হচ্ছে। কোথায় বলুন তো পুলিশ প্রশাসন কোথায় আছে? কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, আর সেই কলকাতা পুলিশ আজকে ধর্ষণশ্রী উপাধি পাওয়া উচিত মমতা ব্যানার্জি, তাদেরকে দেওয়া উচিত। স্বয়ং মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তাদের হাতে এই উপাধিটা তুলে দিক। এই পরিস্থিতিতে নিয়ে গেছে প্রশাসন আছে বাংলায় কোথাও? একদম একদম, আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু ঘটনা হচ্ছে এই যে ব্যাখ্যা ইউপি আপনি দিলেন, সব জায়গায় যেভাবে ছিনতাই হয় না, যেভাবে আপনি প্রত্যেক নারী, কিন্তু হিসাব অনুযায়ী যদি আমি যাই তাহলে 2023-24-এর যে গণনা তাতেও দেখা যাচ্ছে যে ক্রাইম এত কিছু, এত শক্ত, এত কঠিনভাবে নেওয়া হচ্ছে, ঘটনা হচ্ছে, এনকাউন্টার হচ্ছে, বুলডোজার চলছে, কিন্তু তারপরেও আলটিমেট ফল যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত রকমের ক্রাইমের টপে ইউপি, তারপর রাজস্থান। আমি বলছি যে যেখানে যেখানে আপনাদের ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে সেখানে এই ধরনের ঘটনা তো ঘটেই যাচ্ছে, কোথাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই। শুভসজ্জিদা, এইরকম ঘটনা পুরো ভারতবর্ষের যে কোনো রাজ্যে ঘটুক সেটা লজ্জাজনক, দুঃখজনক, ঠিক আছে? এবং প্রত্যেকটা রাজ্যে আমরা একই রকমভাবে সমালোচনা করি, একই রকমভাবে প্রতিবাদ করি, একই রকমভাবে সেই বিষয়গুলো জনসমক্ষে নিয়ে আসে। কিন্তু পশ্চিমবাংলায় আপনি চিন্তা করুন তো, ধর্ষণের রেট ফিক্সড করা কোন মুখ্যমন্ত্রী আছে যিনি মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের ধর্ষণের রেট ফিক্সড করেছেন 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা? এক মিনিট সব্যসাচিদা, এক মিনিট, আপনি আমাকে একটা জিনিস বলুন তো, কোন মুখ্যমন্ত্রী আছে যিনি তার পুলিশ আমলাদের বাঁচানোর জন্য, যিনি নিজে পুলিশ মন্ত্রী, যিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, আজকে স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে একের পর এক লোক ধরা পড়ছে, যে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতো তার ঘরে রেড করা হয়েছে, আমাদের শ্রীরামপুরের এমএলএ তার ঘরে পর্যন্ত রেড হয়েছে, তার কি পরিণতি দেখুন, তার ঘর থেকে কি বেরোচ্ছে দেখুন। অর্থাৎ আজকে মমতা ব্যানার্জির নাকের ডগায় এইসব হচ্ছে, আর মমতা ব্যানার্জি বলবেন যে ওনার কোনো দায় নেই, ওনার কোনো দায়িত্ব নেই। অন্য কোন রাজ্যে একটা
একটা রাজ্য বলুন যেখানে মুখ্যমন্ত্রী নিজেই শিক্ষামন্ত্রী, নিজেই আইনমন্ত্রী, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, আজকে সব দপ্তর যার আন্ডারে আছে, তাহলে কি এই যে ঘটনাগুলো ঘটছে তার সর্বশ্রেষ্ঠ দায়ী মমতা ব্যানার্জি নন? ওনার নৈতিক দায়ী আছে 1 মিনিটও ওই আসনে বসে থাকার, নবান্নর গদিতে বসে থাকার? কোন রাজ্যে এইরকম পরিস্থিতি তৈরি হয়? ছেড়ে দিয়ে যাবে বিরোধীরা কোথায়? আপনাদের তো কোনো ভূমিকায়, আপনাদের তো মানে যা পরিস্থিতি আর কি রাজ্য, বিশেষ করে যদি আপনি বলেন যে রাজ্য বিজেপিরই যদি আমি কথা বলি, তার কারণ হচ্ছে যে এখন বিরোধী দল বলতে তো আপনারা, আর তো কোনো দল নেই। আর যারা আছে, যেমন যদি আমি সিপিএম এর কথা বলি, তাদেরকেও আজকে আতশ কাচের মতন করে দেখতে হবে। কংগ্রেসের তো কোনো কথা বলাই যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনাদের কথা বলি, আপনাদের নিজেদের মধ্যে যে টানা হেঁচড়া চলছে, যে খাওয়া খাই চলছে, সেখান থেকে আগে মুক্ত হন। আগে মানুষকে দেখান যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আছি, আমাদের মধ্যে কোনো কিছু নেই, আমরা সঠিক একটা সুস্থ সরকার রাজ্যে পশ্চিমবঙ্গের মানুষকে দিতে পারবো। সেটাই তো আপনাদের মধ্যে নেই। সব্যসাচীদা, আমরা হচ্ছি মার্কেট টেস্টেড, ভারতীয় জনতা পার্টি হচ্ছে মার্কেট টেস্টেড একটা পার্টি বা একটা দল বা একটা সরকার চালানো, তাদের অভিজ্ঞতা কি আছে সেটা মার্কেট টেস্টেড, পুরো ভারতবর্ষের মানুষজন জানে। আজকে আমাদের যেসব বিষয়গুলো এস্টাবলিশড করা হয়, আমি আবারও আপনাকে বলছি, বামপন্থীরা প্রচারের থেকে অপপ্রচারটা খুব সুন্দর করে, আর তৃণমূলরা হচ্ছে অতি বামপন্থী। ওদেরকে আমি অতি বামপন্থী বলেই চালাই, কেন কি জ্যোতিবাবুর উত্তরসূরি যদি কেউ থাকেন বামপন্থী দলের মধ্যে, তাহলে সেটা মমতা ব্যানার্জি, অন্য কেউ নন। তো সুতরাং এই অতি বামপন্থী তৃণমূল যারা আছে, তারাও এই অপপ্রচারটাই এস্টাবলিশড করতে চাইছেন। পশ্চিমবঙ্গ বিজেপিতে এরকম কোনো ব্যাপার নেই যে যেখানে কোনো রকম দ্বিধা, দ্বন্দ্ব, বৈষম্য, এই ব্যাপারগুলো এস্টাবলিশ করার যে পরিকল্পনা বা ষড়যন্ত্র যেগুলো চলে আসছে, সেগুলো শুধুমাত্র ষড়যন্ত্রই থাকবে। আমরা আজকে রাস্তায় আছি, আমাদের আন্দোলন কিন্তু রাস্তাতেই আছে। আমাদের দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চলছিল এবং আমরা পুজোর সময়তেও আমাদের আন্দোলন থেমে থাকছে না। সাধারণ মানুষকে কোনো রকমভাবে আমরা কষ্ট দিতে চাই না, কিন্তু নির্যাতিতার যতদিন পর্যন্ত না, এই শুধুমাত্র আমাদের আরজি করেন নির্যাতিতার জন্য বলছি না, পশ্চিমবঙ্গে 4 বছর থেকে 40 বছর, 8 বছর থেকে 80 বছর কোনো মহিলা সুরক্ষিত নয় মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমি তো আর সেই জন্য ইনক্লুড করছি যে আপনি যে কথাটা বললেন, আমাদের রোল কোথায়? আমাদের রোলের জন্যই রেজাল্ট হচ্ছে এটা। আজকে বাংলার ঘর থেকে মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারকে প্রত্যাখ্যান করে রাস্তায় নেমেছে। আজকে আমাদের আন্দোলনের জেরই হচ্ছে এটা যে মায়েরা রাত দখল করতে বেরোচ্ছে। আজকে আমাদের আন্দোলনের জেরই হচ্ছে এটা যে ছাত্ররা মেরুদণ্ড সোজা করে তারা কিন্তু তাদের আওয়াজ রাখতে পেরেছে। চাকরি প্রার্থী যারা বঞ্চিত হিসাবে রাস্তায় বসেছিল, তাদের কণ্ঠস্বর তুলে ধরতে পারছে। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাদেরকে সর্বতভাবে, সব রকমভাবে আমরা তাদের পাশে আছি, সাথে আছি। যেরকম করে শুধু মুখে বলার মতো নয়, অন্যান্য রাজনৈতিক দল খালি মুখে বলছে। 11th আওয়ারে যখন ছাত্ররা আন্দোলন করতে যাচ্ছে, বামপন্থীরা বলে দিল যে আমরা এই আন্দোলনে আমাদের কোনো সমর্থন নেই। আমরা এই দ্বিচারিতার মধ্যে সব মানছি, আপনারা রাজনীতির ময়দানে লড়াই করে যাচ্ছেন, আপনারা সব করছেন। আপনারা বলছেন আরজি করের আন্দোলনে আপনারা যেভাবে আন্দোলন করা দেখাচ্ছেন, আপনারা আন্দোলন এইবারের এই যে আরজি কর সংক্রান্ত বিষয়ে আমার ঘরের বোন বা আমার ঘরের মেয়ে যে যার সঙ্গে এই অপকর্ম, এই একদম নরপিশাচীয় যে কর্মকাণ্ড তার সঙ্গে করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমাকে বলুন যে লাভটা কি হয়েছে এখনো পর্যন্ত? এই যে বিগত 9 আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত দেখুন যে এই এত বড় আন্দোলন চলছে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে, গোটা বিশ্ব জুড়ে, বিভিন্ন দেশের 100টা মানে বিশ্বের 100টা দেশ এটাকে সমর্থন করে দিয়েছে, এই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে। আমাকে বলুন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পর্যন্ত হয় বিজেপি, না হয় তৃণমূল, এই যে বিভিন্ন দলের যারা মানে নেতা নেত্রী বা বিশেষ করে কর্মীদের কথাই যদি বলি, যারা বিভিন্ন সময় আজকের ডেটেও ধর্ষণের অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাতে সব দলের থাকছে। তাহলে কি শিক্ষা দেবেন আপনারা? কি শিক্ষা নেবে আপনাদের রাজনৈতিক চিন্তাভাবনা থেকে সাধারণ মানুষ? যে যদি যারা রাস্তায় নেমে, গত সবথেকে দুঃখজনক বিষয় সেটা হচ্ছে যে একটি মেয়ে যে এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল, সে তার সহকর্মী দ্বারা ধর্ষিতা। এর পরেও আপনি বলছেন সব মানুষের চেতনা জাগবে, আপনাদের আন্দোলন থেকে মানুষ শিখবে। আমাদের আন্দোলনটা শুধুমাত্র আমাদের আন্দোলন হলে পরে আলাদা বিষয় ছিল। আন্দোলনটা হচ্ছে জনজাগরণ।
আর এই জনজাগরণের আন্দোলনের মারফতেই মমতা ব্যানার্জি এসেছিলেন, আর মমতা ব্যানার্জি যাবেনও এই আন্দোলনের মাধ্যমে। কারণ কি, একজন মহিলা মুখ্যমন্ত্রীর হাতে যদি মহিলারা সুরক্ষিত না থাকে তাহলে কার হাতে সুরক্ষিত থাকবে? আর আজকে স্বয়ং আমি বারবার একটা কথা বলছি, স্বাস্থ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী নিজে, মমতা ব্যানার্জি নিজে, সেখানে তার দায়িত্ব কতটা থাকা উচিত। এবং আজকের ডেটে এই যে জাগরণের সৃষ্টি হয়েছে, এই জাগরণের সাথে কতজন আছে, এই জাগরণের পাশে কতজন আছে দেখুন তো, ভালো করে দেখুন। এখানে পলিটিক্যালি কিছু রাজনৈতিক দল আছে যারা নিজেদের অস্তিত্ব আঁকড়ে ধরে বাঁচতে চাইছে এই আন্দোলনকে সামনে রেখে। বামপন্থী, কংগ্রেস, এরকম কিছু দল আছে যারা নিজেদের অস্তিত্বকে বাঁচাবার চেষ্টা করছে। আমরা কিন্তু অস্তিত্ব বাঁচাবার লড়াই করছি না। আমরা পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে, যে নরকীয় কাণ্ড চলছে, কারণ কি তৃণমূল দল থাকলে কোনো মহিলা পশ্চিমবাংলায় সুরক্ষিত থাকবে না, এটা প্রমাণিত। আর এটা মাননীয় মুখ্যমন্ত্রী থাকাকালীন এটা প্রমাণিত। সুতরাং এই আরজিকর একটা উপলক্ষ মাত্র। আমরা এই বিগত যে মমতা ব্যানার্জি যে শাসনকাল চলেছে তাতে যা কাণ্ড ঘটেছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি। এবার আমাকে বলুন যে আপনারা যে লড়াইয়ের কথা বলছেন, আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলছেন, আপনারা বলছেন তার থাকার অধিকার নেই, সব আপনার কথা, আমি আপনাদের রাজনৈতিক চিন্তাভাবনা, আপনাদের রাজনৈতিক মন্তব্য, আমি আপনার কথার সঙ্গে সহমত হচ্ছি কিছু কিছু জায়গায়। কিন্তু আমার এটা আপনার কাছে জানতে চাওয়া, সেটা হচ্ছে যে আপনাদের, আমি যখন প্রথমে আপনাকে জিজ্ঞেস করলাম আপনাদের ভূমিকা, আপনি বললেন যে আমরা টেস্টেড, একদম খুব ভালো কথা, খুব সুন্দর কথা যে আপনারা টেস্টেড, আপনারা বিভিন্ন রাজ্যে চালাচ্ছেন। আশা করছি আগামী দিনে যদি আপনারা সুযোগ পান, সাধারণ মানুষ যদি আপনাদের সুযোগ দেয়, জনতা যদি আশীর্বাদ করে, তাহলে আপনারা হয়তো আপনাদের জায়গা থেকে আপনাদের নিজেরা কতটা শক্তিশালী বা কতটা কর্মঠ সেটা প্রমাণ করবেন, ঠিক। কিন্তু ঘটনা হচ্ছে যে করবেনটা কি করে? প্রথম কথা হচ্ছে যে এবারে যে আমরা দেখলাম যে 2021-এর নির্বাচনে আপনাদের একটা মোটো ছিল ইসবাত 200 পার, 200 পার হলো না, আপনারা গিয়ে পরে আপনাদের ঘোড়া 77-এ গিয়ে আটকে গেল, ঠিক। 2024-এ আপনারা নতুন করে আর একটা মোটো শুরু করলেন, সেটা হচ্ছে কিনা ইসবার 400 পার, চলো ঠিক। কিন্তু সেই জায়গায় তো দাঁড়িয়ে পরে আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে আপনারা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছেন এবং কি হলো। পশ্চিমবঙ্গের কথা যদি বলি, যে পশ্চিমবঙ্গে আপনাদের গ্রাফ কোথায় ছিল? প্রথম কথা হচ্ছে কার জন্য ছিল, কার লড়াইটা সেই সময় ছিল। আমরা দেখেছি এর আগেও দিলীপ ঘোষ যখন উনি যখন রাজ্য সভাপতি ছিলেন, তার আগে রাহুল সিনহাও ছিলেন, তার সময়টাও আমরা দেখেছি যে রাহুল সিনহা যখন জেলা সভাপতি ছিলেন সেই সময় ভারতীয় জনতা দলের বা জনতা পার্টির কি পরিস্থিতি ছিল পশ্চিমবঙ্গে। তারপরে দিলীপবাবু এসছেন, দিলীপবাবু আসার পর কোন জায়গায় গেছে দল? একদম এক চান্স আমি যদি বলি যে সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের যে নেতৃত্ব সেই সময়, কারণ প্রথম কথা হচ্ছে আপনারা যদি অপকর্মের জন্য যদি কাউকে দায়ী করেন, আপনি যদি ডাক্তারদের এই যে আরজিকরের আন্দোলন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আঙুল তুলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে লাভটাও কিন্তু আরেকজনকে দিতে হবে। দিলীপ ঘোষ ছাড়া আপনারা এটা এই জায়গায় এবং হ্যাঁ নিশ্চয়ই তাদের সঙ্গে সহকর্মীরা ছিল, কিন্তু সেই দিলীপ ঘোষের সঙ্গে কি কেন্দ্রীয় বিজেপি বা রাজ্য বিজেপির যেসব নেতৃত্ব আছে তারা কি একবারও দেখলো না যে আমাদেরকে 18-তে নিয়ে গেল, তাকে আমরা তার সঙ্গে কি করছি? আজকে আপনারা তাকে পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়ে আপনারা তাকে ত্রিপুরায় পাঠাচ্ছেন দায়িত্ব দিয়ে, অথচ পশ্চিমবঙ্গ কার হাতে সুরক্ষিত সেটা কি একবার ভেবে দেখেছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা সাংগঠনিক দল। আমাদের নিজস্ব দলের একটা সংবিধান আছে এবং সেই সংবিধান মেনে আমাদের যা সাংগঠনিক পরিকাঠামোর গঠন হয়, সেই গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সাংগঠনিক যে পদ্ধতি অনুযায়ী নেতৃত্বের বিকাশ হয়, সেটা কিন্তু তার উপরেই ডিপেন্ড করে। এটা অনস্বীকার্য যে দিলীপদার নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজেপিতে বিরাট জোয়ার এসেছিল এবং সেই জোয়ারে আমরা সবাই অংশীদারি ছিলাম। কিন্তু এটাও কোনো কারণে ছোট করে দেখানো যাবে না যে সুকান্ত মজুমদারের নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজেপিতে আরেক ধরনের পরিবর্তন এসেছে, সেটাও কিন্তু অস্বীকার করা যাবে না। আমার বিষয় হচ্ছে আপনি যে প্রশ্নটা রাখলেন যে কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নিয়ে দিলীপবাবু বা ত্রিপুরায় পাঠাচ্ছেন, ভাই দেখুন, আমরা হচ্ছে সর্বভারতীয় দল এবং আপনার মনে থাকবে দিলীপদা সর্বভারতীয় সহসভাপতির দায়িত্বেও ছিলেন এবং অলরেডি উনি কয়েকটা রাজ্যের দায়িত্বেও আছেন।
তো সেই সূত্রে ওনাকে সেই রাজ্যগুলো ভিজিট করতে যাওয়া, এগুলো ওনার কাজের মধ্যেই পড়ে। পশ্চিমবঙ্গ বিজেপিতে আমাদের নেতৃত্ব এখন মাননীয় সুকান্ত মজুমদার দেখছেন, আমাদের সাংগঠনিক পুরো নেতৃত্বটাও ওনার হাতে আছে। আমাদের বিধান ভবনের যে লড়াই চলছে, আমাদের এলওপি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় দেখছেন। সেই স্তরের যে লড়াইটা তৈরি হচ্ছে, সেই স্তরে যে লড়াইয়ের যে রসদ তৈরি হচ্ছে, সেটা কিন্তু মাননীয় শুভেন্দুদার নেতৃত্ব হচ্ছে। এবং পুরো দল এবং দিলীপ দাও কোনো অংশে বাদ থেকে বা পেছনে থেকে নয়, দিলীপ দাও কিন্তু ফোর ফ্রন্টে লড়াই করছেন। তার স্ট্র্যাটেজিক্যালি সংগঠন যেভাবে তাকে দায়িত্ব দিয়ে কাজে লাগাচ্ছেন, ঠিক সেইভাবে উনিও কাজ করছেন। দলের একটা খারাপ সময় এসছে, একটা ভালো সময় এসছে। এটাতে সত্যি যদি দায়, ভালোর দায় নিতে হয় তো খারাপের দায়ও নিতে হবে। সুতরাং এই যে ঘটনা ঘটেছে, 18 থেকে কমা বাড়া বা যা হওয়া, দেখুন ভুল থেকে যদি পরীক্ষা হতে থাকে, পরীক্ষায় যদি একটা ভালো স্টুডেন্ট কম নম্বর পায়, তার মানে সে খারাপ স্টুডেন্ট হয়ে যায় না। তার মানে তার কোথাও কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছিল, এই জায়গাটা বুঝতে হবে। সুতরাং আমরাও এটাকে মানি যে কোথাও না কোথাও আমাদের কিছু দোষ ত্রুটি ছিল, যেটা আমাদেরও থাকতে পারে। সেটা সংগঠন দল সেইভাবে পুনর্বিবেচনা করে আগামী দিন পার্টি সেইভাবে সিদ্ধান্ত নিয়ে একের পর এক পদক্ষেপ নিয়ে সেগুলোকে ঠিক করার কাজেও নেমে পড়েছে। আমাদের সাংগঠনিক পর্বও চলছে এবং সেই মতো সংগঠনের কাজও এগোচ্ছে এবং আগামী দিনে অনেক কিছুই চোখের সামনে আসবে, যেগুলো আমরা দেখতে পাবো। এবং পশ্চিমবঙ্গে নেতৃত্বের অভাব নেই, নেতার অভাব নেই। পশ্চিমবঙ্গ বিজেপি আগামী দিন মানুষের আশীর্বাদে পশ্চিমবাংলায় আসবে, এটা কিন্তু কালের কপালে লেখা হয়ে। আমি একদম, এবার আমি একটু ওখান থেকে আমার যে আলোচনা সেখান থেকে একটু সরে আসি এবং আপনি পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বে আছেন। আমি আপনাকে দুটো তিনটে জিনিস মানে বলার আগে আমি একটা তথ্য নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে 2014 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 4,19,983টি ভোট। পার্সেন্টেজের যদি হিসেবে যায় তাহলে 36.8187%। বাবুল সুপ্রিয়। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 3,49,503, সিপিআইএম পেয়েছিল 2,55,829। তারপরেই চলে যায় 2029-এ। 2029-এ বিজেপি, ভারতীয় জনতা পার্টি 2019-এ ভারতীয় জনতা পার্টি সেই জায়গায় দাঁড়িয়ে বাবুল সুপ্রিয় 6,33,378টি ভোট, 51.16%। তৃণমূল কংগ্রেসের মুনমুন সেন 4,35,741টি ভোট। সিপিআইএমের সেই সময় ছিলেন গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, তিনি পেয়েছিলেন 87,608, 7.8%। এরপরে আসি, সেটা হচ্ছে 2024, যখন আপনি জেলা সভাপতি। আপনার জেলা সভাপতি থাকাকালীন শত্রুঘ্ন সিনহা, তৃণমূল কংগ্রেস 6,56,457 ভোট। এস আলুওয়ালিয়া, ভারতীয় জনতা পার্টি 5,46,081 ভোট। এবং জাহানারা খান, সিপিআইএমের 1,05,964 ভোট। এই যে, এবং ভোট অফ পার্সেন্টেজের যদি আমি যাই, তাহলে তৃণমূলের 46.53%, বিজেপির 41.96 এবং সিপিআইএমের 8.14। আপনি থাকাকালীন, তার আগে যিনি জেলা সভাপতি ছিলেন, সেই সময়তে দুটি লোকসভায় কিন্তু বিজেপির হাতে ছিল, দুর্গাপুর বর্ধমান লোকসভা এবং আসানসোল লোকসভা। এবং শুধু তাই না, তখনও কিন্তু জেলা সভাপতি বর্ধমান দুর্গাপুরের ক্ষেত্রে আলাদা, এখন যেমন আপনাদের আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, তখন লোকসভাটা তখন কিন্তু আলাদা আলাদা করা হয়নি, তখন এককভাবে ছিল। তাহলে এই 2024-এর এই যে পরিণাম, এই পরিণামটা কারণটা কি? দেখুন, এর মধ্যে মানে আপনি সেই সময় জেলা সভাপতি, আমার এটা জানা। 2024-এ কেন কি 2014 থেকেই আমি সংগঠনের বিভিন্ন দায়িত্বে থেকেছি। 2019-এও সংগঠনের আমি বিভিন্ন দায়িত্বে থেকেছি এবং 2021-এও আমি সংগঠনের বিভিন্ন দায়িত্বে থেকেছি। আর 24-এর আগে 22-এ একটা নির্বাচন হয়েছিল, যেটা বাই ইলেকশন হয়েছিল, যখন বাবুল সুপ্রিয় তৃণমূলের প্লেয়িং 11-এ নাম লিখিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আজও অবধি ওনাকে প্লেয়িং 11-এ দেখা যায় না। ওনাকে সেই পেছন সারিতেই দেখা যায়, কখনো কখনো দেখাও যায় না। ওনাকে ওই গান টান গাওয়ার যখন প্রয়োজন হয় তখন ওনাকে মঞ্চে ওঠানো হয়, বাকি অন্য সময় ওনাকে দেখা যায় না।
তো বাবুল সুপ্রিয় দল ছেড়ে যাওয়াটা ভারতীয় জনতা পার্টির কাছে একটা মানে মানুষের মনে একটা অভিমানের জায়গা তৈরি হচ্ছে যে একটা লোককে আমরা এত ভোট দিয়ে জিতালাম এবং সেই লোকটি যখন জিতে এলেন তিনি তার দায়িত্ব ছেড়ে পালিয়ে গেলেন এবং এই পালিয়ে যাওয়াটা কোথাও না কোথাও আমাদের মানুষের মনে একটা রাগের ক্ষোভের একটা পরিচয় বহিঃপ্রকাশ হয়েছিল। আমরা বাই ইলেকশনে দেখেছিলাম, বাই ইলেকশনের সময় আমাদের প্রার্থী ছিলেন অগ্নিমিত্রাদি। সেই সময় আমরা ব্যাপক একটা ব্যবধানে, মানে নর্মালি বাই ইলেকশনটা তো হয়নি, কারণ কি বন্দুকের নলের ওপর ইলেকশন হয়েছিল, আপনারাও ভালো করে জানেন, সাংবাদিকরা সে সময় দেখিয়েছিলেন কিভাবে কি না হয় নির্বাচনে। তো ঠিক একই রকমভাবে 22-এর নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখলাম এবং তখন কিছু মানুষ, যেটা হয়ে আছে এটা ওপর থেকেও আছে, যে তৃণমূলের মানুষজন কিছু ভুয়ো লোক সব জায়গাতে ঢুকে বসে আছে, যার ফলস্বরূপ, এটা আমি অকপটভাবেই বলছি, যার ফলস্বরূপ আমাদেরকে কিছু না কিছু ভুগতে হয়েছে। সেখানে এই 2024-এর নির্বাচন, 2024-এর নির্বাচনে আমরা 21-22-এর নির্বাচনে 21-এই ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গে বিরাট পরিবর্তন হবে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ আমাদেরকে বিরোধী আসনে বসিয়েছে, আমরা মাথা পেতে নিয়েছি, আমাদের নেতৃত্ব মাথা পেতে নিয়েছে এবং আমরা মানুষের বিচারের নিরিখে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। 2024-এ যখন আমি দায়িত্ব পাই তখন সাংগঠনিকভাবে আমাদের যে পরিকাঠামো সাজানোর যে ব্যাপার থাকে, সেই সাজানোতে অনেকটাখানি জায়গা মানে কভার আপ করা যায়নি, সেটা অস্বীকার করার ব্যাপার নয়, কিন্তু তার মধ্যেও এরকম পরিস্থিতি দাঁড়িয়েছিল যেখানে আমরা দাঁড়িয়ে থেকে লড়াইটাকে দিতে পারবো এবং লড়াইটাকে শুধু দিতে পারবো না, জয় কেড়ে আনতে পারবো। সেই কারণে বাই ইলেকশনে যে আমাদের হারের ব্যবধান ছিল আর এবারে আমাদের হারের যে ব্যবধান হয়েছে সেটা কিন্তু অনেকটাই পার্সেন্টেজ আমাদের কমে এসেছে। মানুষের একটা সমর্থন দেখুন, দুজনের যে ব্যবধান আছে সেটা 5%-এর কাছাকাছি আছে, তো সেই জায়গাতে এসে দাঁড়িয়েছে। কিন্তু হার হয়, জিত হয়। আমার সভাপতি থাকাকালীন এই সিট আমরা হেরেছি, এর নৈতিকভাবে দায় আমার উপর বর্তায় এবং এর দায়িত্ব নিতে আমি পিছু পা হই না। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে যেভাবে এখানে কিছু জায়গায় তৃণমূল যেভাবে নির্বাচনটা লড়েছে, তারা 200-250 বুথকে একদম দখল করে সাইন্টিফিক রিগিং, যেটা মমতা ব্যানার্জি বলতেন সাইন্টিফিক রিগিং সিপিএমের এগেনস্টে বলতেন, ওইটাকে উনি কার্যকর করে এবার দেখিয়েছেন এই নির্বাচনে। কারণ এবার যা স্রোত ছিল, চোরা স্রোত ছিল, মানুষের কাছে আমরা গেছি, মানুষের দরজায় ঘুরেছি, আমরা দেখেছি মাননীয় আলুওয়ালিয়াজি পর্যন্ত মানুষের দরজায় গিয়ে ঘুরেছেন, মানুষের পালস বুঝেছেন। সেখানে মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেওয়ার জন্য একদম মেন্টালি ফিজিক্যালি বোথ সাইডেড প্রিপেয়ার ছিল। কিন্তু আমরা দেখলাম কি আসান, পাণ্ডবেশ্বর, জামুরিয়া, বারাবণী, ইভেন রানীগঞ্জের এরিয়া, কিছু এরিয়া সিলেক্টেড জায়গা তারা চুজ করলেন এবং চুজ করে সেখানে ব্যাপকভাবে রিগিং এবং সাইন্টিফিক রিগিং, যেখানে সেন্ট্রাল ফোর্স বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের লোকেরা অনবরত ভোট দিচ্ছে। আমাদের যারা পোলিং এজেন্ট আছে তাদেরকে সকাল 7টার মধ্যে বার করে দেওয়া হয়েছে এবং শুধু বার করে দেওয়া হয়নি, তাদেরকে ধমকি দেওয়া হয়েছে যে তারা যদি কোনো রকম আওয়াজ করে তাহলে পরে তাদেরকে কিন্তু ব্যবস্থা তারা করে নেবে, বুঝে নেবে আফটার ইলেকশন। এইরকম শতাধিক কমপ্লেন্ট আমাদের কাছে, আমাদের নেতৃত্বের কাছে আমরাও পাঠিয়েছি। তো এইরকম পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছিল, যেটা আমরা সেই ডিউরিং ইলেকশন সেদিনকে ধরতে পারিনি। স্বয়ং আলুওয়ালিয়াজিও বুঝতে পারেননি, উনিও প্রেসকে বিজ্ঞপ্তি দিয়েছেন যে খুব শান্তিপূর্ণ ইলেকশন হয়েছে। কিন্তু এই যে শান্তিটা ছিল, এটা যে শ্মশানের শান্তি ছিল, এইটা আইডেন্টিফাই না করতে পারাটা হচ্ছে আমাদের বিরাট ভুল। যে এই শ্মশানের শান্তিতে তৃণমূল কংগ্রেস তাদের সাইন্টিফিক রিগিং, আমাদের বুথের যারা এজেন্ট ছিল, শুধু আমাদের নয়, আমাদের সিপিএমের, কংগ্রেস তো ছেড়ে দিন, এবং তারা নির্দল যত পোলিং এজেন্ট ছিল তাদেরকে বসিয়ে রেখে তাদের মারফত র্যান্ডাম ছাপ্পা করিয়েছে এবং পোলাইটলি সাইলেন্টলি ছাপ্পা করিয়েছে, যেখানে মানুষ
কিন্তু তাদের ভোট দিতে বাধ্য হয়েছেন বললে ভুল হবে, মানুষের ভোটটা তারা ছিনতাই করেছেন, তারা লুটে নিয়েছেন এবং সেটা খুব চালাকির সাথে করেছেন এবং তারা বেছে বেছে করেছেন, যেটা তারা করতে পারেনি আসানসোল দক্ষিণে, যেটা তারা করতে পারেনি কুলটিতে। কিন্তু অন্যান্য যে জায়গাগুলো ছিল মাইনরিটি বুথগুলোতে যদি আপনি হিসাব করে দেখেন, মাইনরিটি বুথগুলোর পরিসংখ্যান যদি আপনি দেখেন, সেখানে যদি 1000 ভোটার আছে সেখানে 980টা 990টা ভোট পাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেখানে 2টো ভোট পাচ্ছে বিজেপি, 1টা ভোট পাচ্ছে সিপিএম, এরকম করে পাচ্ছে। যেখানে একজন মাইনরিটি ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল সিপিএম এর পক্ষ থেকে জাহানারা খান, তাকে মাইনরিটিরা ভোট দেয়নি। মানে পরিস্থিতি চিন্তা করে দেখুন যে কী জায়গায় কী রকমভাবে পরিকল্পিত যে লড়াই তৃণমূল করেছে, যে লুট তৃণমূল করেছে, সেই লুটের কাছে সত্যি আমরা মাথা নত করতে বাধ্য হয়েছি। না, আমার এটা জানার সেটা হচ্ছে যে এটা তৃণমূল কংগ্রেস লুট করেছে, যদিও এটাকে আপনারা কোনো জায়গা থেকে এটাকে জাস্টিফাই করতে পারছেন না বা করতে পারবেন না। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা জাস্টিফাই করেছি, আমরা অফিশিয়ালি নয়, আপনারা তো আপনাদের যিনি প্রার্থী তিনি তো অফিশিয়ালি ডিক্লারেশন দিয়েছেন যে না এর থেকে ভালো শান্তিপূর্ণ ভোট শুধু আপনাদের হবে। ওভারঅল রাজ্যের যে কোনো প্রান্তে যে কোনো বিজেপি শুধু নয়, সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যারা ইলেকশনে দাঁড়িয়েছিলেন এবং সেই দলের পক্ষ থেকে সবাই বলেছে এবারের যে নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন। আমি ওই জন্যই বললাম শান্তিটা ছিল শ্মশানের সাথে। আমি আসি যে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের জায়গা থেকে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছেন যে তারা সায়েন্টিফিক রিগিং করেছে, ঠিক। আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনার দলের আসানসোল লোকসভায় অন্তর্দ্বন্দ্ব ছিল না? দেখুন, অন্তর্দ্বন্দ্ব নয়, একটা গণতান্ত্রিক দল এবং সেই দলের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন মানসিকতার লোকজন থাকে, সেখানে অন্তর্দ্বন্দ্ব কথাটা বা অন্তর্কলহ কথাটা বলা যাবে না। তাহলে কি তৃণমূলকে কি বলবেন? যেখানে মলয়দা যান সেখানে তাপসদা যান না, যেখানে তাপসদা যান সেখানে আরও দাসুদা যান না, যেখানে দাসুদা যান সেখানে নরেনদা যান না, বলবেন কি? এই তৃণমূলের তাহলে কি একটা অন্তর্কলহের বলয় বলবেন কি? দেখুন, একটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে অন্য যে সময় যা আছে, যা কথাবার্তা হয়, একটা টিকিট পাওয়ার জন্য সবাই চেষ্টা করে, সবাই চেষ্টা করেছিল, পেয়ে গেছে। যে পাওয়ার একটা লোক পাবে এটা ফাইনাল ছিল এবং যে পেয়ে গেছেন তার পক্ষে তার সাথে হয়ে সবাই লড়াই দিয়েছেন। এখানে কোনো রকম অন্তর্দ্বন্দ্বের কথাকে আমি মানি না এবং মনেও করি না। ঘটনা হচ্ছে যে এটা আপনি মানছেন না বা আমি আছে আমার কাছে, যদিও আমি আনছি না, কিন্তু আমি আপনার কাছে এটা জানতে চাইছি। সেটা হচ্ছে যে অনেকে চিন্তা ভাবনা করেছিলেন এবং আগে থেকে বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো শুরু হয়ে গেছিল, জনসংযোগ শুরু হয়ে গেছিল, কিন্তু 11th আওয়ারে দেখা গেল টিকিট অন্য কেউ পেয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে যখন আলুওয়ালিয়াজির প্রচারের মিছিল চলছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এবং মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে একটি মানে স্লোগান উঠছেন এবং তিনি একজন বিজেপির প্রাক্তন এমএলএ, তিনি তার জায়গা থেকে করছেন। এটাকে আপনি কিভাবে বলবেন? তাহলে কি স্লিপ অফ টাং? অবভিয়াসলি যদি এরকম কেউ থাকে, দেখুন তৃণমূল থেকে তো আমাদের দলে অনেকে এসছে, তো হয়তো ভুল করে বিজেপি জিন্দাবাদ বলতে গিয়ে তৃণমূল জিন্দাবাদ বলে দিয়েছে, সেটা স্লিপ অফ টাং হিসাবেই ধরতে হবে। কিন্তু এরকম কোনো রকমভাবে তথ্য প্রমাণ নেই যে কেউ ওপেনলি বিরোধিতা করেছে বা এখানে একটা ইলেকশনকে ত্বরান্বিত করার চেষ্টা করেছে। আর যদিও করে থাকে তাহলে আমি আপনাকে এইটুকু বলে রাখতে পারি যে দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এখানে কিন্তু প্রত্যেকটা লোকের পেছনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, প্রত্যেকটা নেতা থেকে শুরু করে কার্যকর্তার পেছনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে, দল যদি মনে করে থাকে, তাহলে আগামী দিন দেখতে পাবেন এরকম বহু নেতা আছেন যারা বিজেপি দল থেকে কোথায় হারিয়ে গেছেন, তাদের নাম আজকে কেউ মনে রাখেনি, তাদেরকে সমূলে ভুলে গেছেন, তাদের অস্তিত্ব লোপাট হয়ে গেছে। যদি এরকম ঘটনা ঘটে থাকে, দল সিদ্ধান্ত নেবে, দলের সেই ব্যবস্থা আছে, দলের সেই পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে, তার উপর দিয়ে সেই কাজগুলো হবে, নিয়ে কোনো আমাদের কোনো চিন্তার বিষয় নেই। এই ব্যাপারটা দল নিজের ওপর পুরোপুরি বুঝে নিয়ে নিজের হাতে যেটা যেমনভাবে ট্যাকেল করার প্রয়োজন আগামী দিন সেইভাবেই ট্যাকেল। আচ্ছা, আমি একটু, যদিও আপনার দলের বিষয়, এটা হয়তো আপনারা কতটা বলবেন জানি না, কিন্তু এটা আপনার কাছ থেকে আমার জানতে চাওয়ার আর কি। আমি চাইবো যে আমার মতন হয়তো অনেক কৌতূহলী মানুষজন আছে, দর্শকরা আছে যারা এটা জানতে চাইছে। সেটা হচ্ছে যে 2024-এর নির্বাচনের পরে আপনারা তো একটা পোস্টমর্টম করেছিলেন, এই যে হার হলো
তার কারণটা কি হতে পারে? তো এই যে আসানসোলে এবং দুর্গাপুর বর্তমানে আপনাদের হার, এই একটু আগে আপনি বললেন এই হারের দায়বদ্ধতা আপনি আপনার জায়গা থেকে নিয়েছেন, যেহেতু আপনি আপনার জায়গায় জেলা সভাপতি আছেন, আপনি আপনারটা নিয়েছেন, অভিজিৎ বাবুরটা নিয়েছেন, আমি সেই জায়গায় যাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে যে এটার যে পোস্টমর্টম আপনারা করেছেন, সেটার যদি একটু জায়গা পরিষ্কার হয় মানুষের কাছে, মানুষের কৌতূহল আছে যে তাহলে কি বিজেপি তার যে জায়গা ভূমিকা ওটা মানুষ কি তাদেরকে মুখ ফিরিয়ে নিচ্ছে, নাকি মানুষের স্বতঃস্ফূর্ততা আছে তাদের সঙ্গে, অথচ কোনো অনির্দিষ্ট কারণের জন্য বা হয়তো দেখা গেল যে প্রার্থীকে তাদের পছন্দ হয়নি, সেটাও হতে পারে। মানে মানুষের তো অনেক রকমের চিন্তা ভাবনা আছে। যদি আমাকে এই পোস্টমর্টম রিপোর্টটা যদি আপনাদের একটু ক্লিয়ার করেন। দেখুন, ওভারঅল সংগঠনে যখন একটা নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হয়, তারপর একটা পোস্টমর্টম ডেফিনেটলি হয় এবং তার বিন্যাস হয় এবং বিবেচনা হয় এবং সেখান থেকে অনেক কিছুই উঠে আসে, অনেক তথ্য থাকে যেগুলো অজানা থাকে, পরবর্তীকালে সেগুলো খোলসা হয়, সেগুলো জানা যায় এবং অনেক বিষয় আসলে উঠে আসে। আমি শুধু আপনার চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই যে আমি যেটা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা, মানুষের যে টান আছে, সেই টান কিন্তু এক চুলো নড়ে যায়নি। পশ্চিমবঙ্গের আপামর মানুষ কিন্তু এটা ফিল করছে যে এবার পশ্চিমবাংলায় যদি পরিত্রাণ বা পরিত্রাতা হিসাবে কেউ থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর তার নিদর্শন আমরা দেখেছি যখন আমরা পথ অবরোধ করছি, যখন আমরা রাস্তায় নেমেছি, এই আরজিকর ইস্যুর সামনে, জ্বলন্ত ইস্যু যেটা চলছে, যে ঘটনাটা নিয়ে পুরো বাংলা জর্জরিত হয়ে আছে, সেখানে দেখেছি যে আমাদেরকে মানুষ বলছে যে তোমরা রাস্তায় থাকো, তোমরা রাস্তায় নামো। মানুষ বাস থেকে বাস থামিয়ে দিয়েছে, গাড়ি থামিয়ে দিয়েছে এবং আমরা যখন পথ অবরোধ 2 ঘন্টার পথ অবরোধ করছি, মানুষ বাস থেকে নেমে এসে আমাদের পাশে বসে যাচ্ছে, সাথে বসে যাচ্ছে। এবং আমাদের যে কলকাতায় ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চের ওখানে যখন বাস দাঁড়াচ্ছে, লোকে দাঁড়িয়ে তার ছবি নিচ্ছে, বক্তব্য যখন আমাদের নেতৃত্ব দিচ্ছে, এমএলএরা, আমাদের যারা নেতৃত্ব আছেন, বিধায়করা থেকে শুরু করে সাংসদরা, তখন মানুষ তাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে যে কী বলতে চাইছে ভারতীয় জনতা পার্টি, কী বলতে চাইছে। আমার বলার বিষয় হচ্ছে যে নিষ্কাশন আমাদের বেরিয়েছে, সেই নিষ্কাশন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর ওপর পর্যালোচনা, আলোচনা যা করার সেটা তো নিশ্চিতভাবে করেছেন এবং করার পর আমি আবার আপনার প্রোগ্রামের শুরুতেই বললাম যে আমাদের সংগঠন পর্ব শুরু হয়েছে এবং এই সংগঠন পর্ব শুরু হয়েছে, আমাদের নতুন করে সদস্যতা নবীকরণ চলছে। আপনি জানেন 8800002024 এই নাম্বারটাই মিস কল দিয়ে আমরা সবাই সদস্য হচ্ছি। প্রথমে মিস কলে সদস্য হবো, তারপরে হার্ড কপি ফিল আপ করে আমরা মেম্বারশিপ নেব এবং এই যে প্রক্রিয়া, তারপরে আমাদের নির্বাচন প্রক্রিয়া আছে এবং তারপরে সাংগঠনিক যে সাজানোর প্রক্রিয়া আছে, সেগুলো সব একের পর এক ধাপ ওয়াইজ শুরু হয়ে যাবে। এখানেই আপনি দেখতে পাবেন যে মানুষ যে আশা প্রত্যাশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে, তার দিকে কিন্তু কেন্দ্রীয় তথা রাজ্য নেতৃত্ব একই রকমভাবে সেই আত্মবিশ্বাসকে পুনঃস্থাপন করার জন্য সব রকম ব্যবস্থা কিন্তু এবার তৈরি করে রাখছে। সেই প্ল্যাটফর্ম কিন্তু এবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ সেটা তৈরি করছে এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষকে হতাশ করবে না, নিরাশ করবে না। মানুষের যেটা আশা আকাঙ্ক্ষা আছে এবং মমতা ব্যানার্জির পদত্যাগ অবধি সেই আশা আকাঙ্ক্ষা পুরো করে পশ্চিমবাংলাকে সোনার বাংলা বানানোর যে সংকল্প ভারতীয় জনতা পার্টি নিয়েছে সেটা সম্পূর্ণ করবে। ঠিক। আমি একটু অন্য প্রসঙ্গে আসি আর কি। আমি যেহেতু জেলা সভাপতি এবং আপনার চোখের বাইরে জেলার কোনো কর্মকাণ্ড হওয়া উচিত নয়, এটাই দলীয় কর্মকাণ্ডের কথা বলছি, আমি অন্য কিছুর কথা বলছি না। যাই হোক, কিন্তু তার মধ্যে থেকে বলি যে সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে এটা তো আসানসোল খনি শিল্পাঞ্চল, তো এই খনি শিল্পাঞ্চলে বেশিরভাগ কয়লার যে ইনলিগাল যে কয়লার যে কারবারটা ছিল সেটা মাঝখানে প্রায় বন্ধ হয়ে গেছিল। আবার সেটা নতুন করে ছোট 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 করে বিভিন্ন পকেট থেকে সেটা শুরু হয়ে গেছে, সেটা আপনিও ভালো করেই জানেন বা বুঝতে পারছেন। এই যে এটা নিয়ে কোনো রকম কোনো প্রতিবাদ নেই, এই যে চুপ করে থাকাটাও কি একটা এটাও কিন্তু এই যে মৌনতা, এটাও কিন্তু একটা জিনিসের সাক্ষ্য দেয় যে না ঠিক আছে, সব কিছু ঠিকঠাক চলছে, আপনাদের কোনো প্রতিবাদ নেই। বিজেপি চুপ করে সবটাই যেন দেখছে। এই চুপ করে থাকাটা কি, এটাতে কি আপনারা সহমত পোষণ করছেন? বলি শুভ্রসচিতা,
বিষয় হচ্ছে এই শিল্পাঞ্চল কয়লা বালি লোহার উপর ডিপেন্ডেন্ট শিল্পাঞ্চল, এবং এখানে রাজনীতি করা মানে কয়লার কৌটোতে সাদা কাপড় হয়ে থাকা, এই রকম পরিস্থিতি। তো এটা খুব চাপের বিষয় আছে। আপনাকে বলে রাখি, আপনার জ্ঞাতার্থে বলছি এবং জনসমক্ষে বলছি, অলরেডি সিপিকে এই নিয়ে আমরা 3 বার দেখা করার জন্য রিকোয়েস্ট জানিয়েছি, ওভার ফোন বলেছি, লেটার দিয়েছি, ঠিক আছে, এবং কমপ্লেইন্ট জানিয়েছি লিখিতভাবে আমি ব্যক্তিগতভাবে কমিশনার অফ পুলিশকে, যে এইখানে এই অবৈধ কারবার চলছে। স্পেসিফিক বারাবণীতে যে কয়লা চুরি এখন শুরু হয়েছে, সালানপুরে যে কয়লা চুরি শুরু হয়েছে, এবং প্রত্যন্ত এরিয়া জুড়ে যে কয়লা চুরিগুলো চলছে র্যান্ডামলি, মানে আমি ওই ছোট একজন মাটি কুড়ে 1 বস্তা কয়লার জায়গায় 1 বস্তা মাটি নিয়ে যাচ্ছে, ওকে পুলিশ ধরলো আর বললো কয়লা চোর, সেই চুরির কথা বলছি না। আমি বলছি ট্রাকে ট্রাক ভর্তি করে লোড করে যে কয়লা চুরি হচ্ছে, সেই কয়লা চুরির প্রতিবাদে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির লড়াই চালাচ্ছি। আমরা সিপিসকে বারবার চিঠি করে ওনাকে ইনফর্ম করেছি, ওনার কাছে এখনও অবধি আমি এখানে বসে বলছি, ওনার কাছে টাইম আমরা 7 দিনের মধ্যে দেখা করার জন্য টাইম চেয়েছি, উনি এখনও অবধি টাইম দিতে পারেননি। ওনার দপ্তর থেকে এখনও অবধি কোনো ফোন আসেনি আমার কাছে, আমি অন ক্যামেরা বলছি। এবং আপনাদের চ্যানেলেই বলে রাখি, আগামী 30 তারিখ আমরা সিপি অফিস ঘেরাও করার কর্মসূচিও গ্রহণ করেছি ইতিমধ্যেই, যেখানে আশা করছি মাননীয় আমাদের যিনি রাজ্য সভাপতি আছেন ডাক্তার সুকান্ত মজুমদারের উপস্থিতিতে সেই আন্দোলন হবে, এবং এই সিপিরও অবিলম্বে পদত্যাগ চাই। কারণ কি, এই সিপির নেতৃত্বেই কয়লা চুরি চলছে, কয়লার যে অহরহ ব্যবসা, বালির যে অহরহ ব্যবসা, সেই ব্যবসা চলছে। যদি না ওনার সমর্থন থাকে তাহলে ওনার কি এমন প্রবলেম আছে যে উনি আমাদের সাথে দেখা করতে চাইছেন না? উনি কেন সাধারণ মানুষের কথা শুনতে চাইছেন না? কেন ওনার কোনো অ্যাকশন নেই? কেন ওনার নেতৃত্বেই একের পর এক অঘটন শিল্পাঞ্চল জুড়ে হয়ে যাচ্ছে? পুলিশ কর্মরত পুলিশ ছিনতাই করছে, অ্যাকশন নেই, কোনো সেইভাবে রিয়াকশন নেই, একদম নীরব দর্শকের মতো বসে আছেন। সুতরাং যতদিন পর্যন্ত আমি এই চেয়ারে থাকবো, এই কয়লার যে চুরি বা সিন্ডিকেট যে দৌরাত্ম্য চলছে এর বিরুদ্ধে এর আগেও একবার সিপি অফিস ঘেরাও করে আমরা আন্দোলন করেছিলাম, যেটা আপনি নিজেও বললেন যে তখন তারপর কয়লা বন্ধ ছিল অনেকদিন। আজকে আমরা বারবার দেখা করতে চেয়েছি, এবং আজকে অবৈধ কয়লার যে উত্তোলন চলছে তার প্রতিবাদে কিন্তু আমরা আবারও সিপির ঘেরাও করব, এবং এই অবৈধ ব্যবসাকে বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টির লড়াই চলতে থাকবে। না, আমার এটা ঠিক, আপনারা বলছেন যে আপনারা লড়াই করবেন, আপনারা বলছেন আপনারা বারবার চিঠি লিখেছেন, আপনারা বলছেন সময় চেয়েছেন, সব ঠিক। কিন্তু আমাকে একটা জায়গা, মানে এটা আমি কেন নয়, এটা যারা শুনছে, যে সব দর্শক বন্ধুরা শুনছে, যারা দেখছে, তারা কিন্তু, এবং যারা আপনি যে এলাকাগুলির কথা বললেন, সালানপুর, আপনি যে বারাবণীর কথা বললেন, এই এলাকার মানুষজন তো দেখছে যে এখানে থেকে গাড়ি গাড়ি কয়লা, আমি আপনার কথা অনুযায়ী বলছি, গাড়ি গাড়ি কয়লা বেরিয়ে যাচ্ছে, অথচ যারা বিরোধী ভূমিকায় আছে তারা সিপিকে জানাচ্ছে, চিঠি করছে, সব ঠিক আছে, কিন্তু এলাকায় তাদের কোনো মুভমেন্ট নেই। তাহলে কি এলাকায় যারা এই সমস্ত দুষ্কর্মের সঙ্গে যুক্ত, যারা এই ইনলিগ্যাল মাইনিংয়ের সঙ্গে যুক্ত, তারা কি আপনাদেরও পকেট গরম করে রেখে দিয়েছে? আপনাকে পরিষ্কারভাবে একটা কথা বলে রাখি সব্যসাচীদা, এই কদিন আগেও আমাদের যুব মোর্চার পক্ষ থেকে একটা টিম সিআইএসএফ এর সাথে মিট করতে গেছিল, এবং অবাক হবেন, মিটিং হয়েছে, কথা হয়েছে, সব রকমভাবে আশ্বাসন দিয়েছেন যে এই চুরির একদম নিচু তলা থেকে যাতে বন্ধ করা সম্ভব হয় সেই নিয়ে সিআইএসএফ এর ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। উপরন্তু যখন আমাদের ছেলেরা ফেরত চলে আসে, সেই রকম প্রায় 11 জনের ওপর মামলা করা হয়েছে সিআইএসএফ এর পক্ষ থেকে। অর্থাৎ আপনি কি করে বলতে থাকেন যে নিচু তলার মানুষরা যুক্ত আছে? নিচু তলার গ্রামের এলাকারা, জামুরিয়াতে আমাদের ছেলেরা ট্রাক আটকে দিয়েছিল, অবৈধ বালির ট্রাক আটকে ছিল, অবৈধ কয়লার ট্রাক আটকে ছিল, যে জন্য যারা কাজ করতো তাদের কাজ কেড়ে নেওয়া হয়েছে। তারা আজকে হ্যান্ড টু মাউথ, তাদের হাতে রোজগার নেই, মিথ্যে কেস দেওয়া হয়েছে, কয়লা চুরির কেস দিয়ে তাদেরকে থানায় বুক করা হয়েছে, বোমের কেস দিয়ে তাদের বাড়িতে বোম ইমপ্ল্যান্ট করে, পুলিশ বোম প্ল্যান্ট করে তাদেরকে বোমের কেস দিয়ে ঘর ছাড়া করে রেখেছে। নিচু তলার মানুষ থেকে উপরতলা যারা আছে, ভারতীয় জনতা পার্টি কোনো রকমভাবে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আমাদের প্রত্যেকটা কর্মী এবং আমরা প্রত্যেকে এই আদর্শে কিন্তু আদর্শিত, কেউ কিন্তু চুপ করে বসে থাকবো না। আগামী দিন আপনি দেখতে পাবেন যদি
সিপিকে না বলেও কোনো রকম কোনো কিছু হচ্ছে না, তাহলে এর চরমতর রূপ কি হতে পারে সেটাও আগামী দিন আপনারা কভার করবেন, আপনাদের চ্যানেলেই দেখাবেন। না, সে তো 100বার নিশ্চয়ই, যখনই এটার কোনো রিয়েকশন হবে তো এটা তো আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে যে আমরা সেটা মানুষের সামনে তুলে ধরবো, এবং কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত কোন জায়গায় যাচ্ছে সেটা আমরা 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 আমাদের কাজের মধ্যে পড়ে আমরা মানুষকে দেখাবো। কিন্তু সমস্ত কিছুর মধ্যে থেকেও মানে যেটা যেটা সব থেকে বড় জায়গা, যে এর আগেও তো প্রচুর প্রচুর বড়ভাবে কয়লা বেরিয়ে গেছে, এবং দেখা গেছে যে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত, ইসিএল এর সঙ্গে যুক্ত, সিআইএসএফ এর সঙ্গে যারা দায়িত্বে আছে তারা এইসব কয়লার সঙ্গে মানে ইনলিগ্যাল মাইনিং এর সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করে রেখেছে। তো অস্বীকার করার যারা ছিলেন তাদের মধ্যে দেখুন বহুজন সাজাপ্রাপ্ত হয়েছে, সিবিআই কোর্ট থেকে এই রিসেন্টলি সাজা ঘোষণা হয়েছে, এবং এখনও যারা রাঘব বোয়াল রূপে এখানে রাজত্ব চালাচ্ছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই রাঘব বোয়াল থেকে শুরু করে চুনোপুটি, মানে চুনোপুটি দিয়ে শুরু হয় ঠিকই, কিন্তু এই কয়লার পয়সা কার মারফত কার কাছে পৌঁছাচ্ছে, তৃণমূলের কোন নেতারা কোন ভাগ নিচ্ছেন, সে পুরো বিষয় আমাদের মানে একদম তুলে দেওয়া আছে, এবং তার তথ্য প্রমাণ অনুযায়ী কাজও শুরু হয়েছে। খালি সময়ের অপেক্ষা, আমি বলছি তো একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন যে কি পদ্ধতি হতে পারে। সময় শেষ, কিন্তু মানে যারা বিভিন্ন রকমভাবে আপনাদের যারা শত্রু আর কি, শত্রু পক্ষের কথা বলি, যারা আপনাদের বন্ধু নয়, তারা অনেক সময় বলে থাকে কি জানেন তো, যে ভাগের পয়সা ঠিক 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 জায়গায় ঠিক সময় বিরোধীদের কাছেও পৌঁছে যায়। যাই হোক, কি যায় না সেটা তার পরের বিষয়। আগামী দিন কি হবে সেটার উপর তো নিশ্চয়ই আমাদের নজর থাকবে, এবং এই নজর রাখতে থাকতে আরেকটা জিনিস বলে যায়, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা, সেটা হচ্ছে যে ভারতীয় জনতা, আমার যেটা বিষয় ছিল যে পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির ভূমিকা আমি শুনলাম, এবং আপনারাও শুনলেন যে আগামী দিনে তারা কি চিন্তা ভাবনা করছে বা কি করতে পারে। আমরাও আশায় থাকলাম যে তারা নতুন করে কোনো আন্দোলন করবে এবং সেটা জনসমক্ষে সবার সামনে আসবে, এবং আমরা তুলে ধরবো আমাদের মতন করে। তবে আজকে যেহেতু সময় শেষ, যেহেতু আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, এই বলে আজকে শেষ করছি অনুষ্ঠান। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।